করেনি। সংখ্যার জোরে এরা এনআরসি করে লোককে দেশ থেকে তাড়ানোর আইন করেছে, নোট বাতিল করে ব্যাংকের লাইনে দাঁড় করানোর আইন করেছে। চাইলে এই আইনটাও করতে পারত, ওরা করেনি। আমরা বলছি, আমরা সুযোগ পেলে আমরা চাই পশ্চিমবাংলায় সম কাজে সম বেতনের আইন বিধানসভায় পাশ হোক এবং নিয়ম করা হবে। সরকারি ক্ষেত্রে তো বটেই, সরকারি চাকরিতে 6 মাস থেকে 1 বছরের মধ্যে তো পার্মানেন্ট করতে হবেই। তার পাশাপাশি বেসরকারি চাকরিতেও প্রত্যেকজন মালিককে বাধ্য করতে হবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে। যে পশ্চিমবাংলায় যবে থেকে বিজেপি এসছে তবে থেকে তৃণমূলের রাজনীতি করাটা সহজ হয়ে গেছে। আমি আপনাদের সবার কাছে আবেদন করবো, দেখুন বলার জন্য তো অনেক কথা বলা যায়, যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি তার নিজের দলকে সবচেয়ে ভালো বলবে। আমিও আমার দলের কথা বলবো, বাকিরা বাকিদের দলের কথা বলবেন। কিন্তু ঠান্ডা মাথায় একবার ভেবে দেখুন, 2014 সাল থেকে আজকে 2025 সাল, 11 বছর তো আমাদের রাজ্যের মূল বিরোধী পরিষদটা বিজেপির হাতে এবং কেন্দ্রে বিজেপি ক্ষমতায়। 11 বছর এতটা শক্তিশালী হওয়ার পরেও মূল বিরোধী হিসেবে বিজেপি তৃণমূলকে কতটা বিপদে ফেলতে পারলো? আলটিমেটলি তৃণমূলের কোন ক্ষতিটা ওরা করতে পারলো? ভাষণ অনেক দিল, ডায়লগ অনেক মারলো, ওদের কেউ কেন্দ্রীয় মন্ত্রী হলো, কেউ এখানকার এমএলএ হলো, অনেকে অনেক কিছু করলো, অনেকের অনেক সম্পত্তি হলো, বিজেপির অনেক পার্টি অফিস হলো, ঘরের ছেলেগুলোর হাতে চাকরি বাকরি না দিয়ে ঝান্ডা ধরিয়ে তাদেরকে দিয়ে রামনবমী হনুমান জয়ন্তীর মিছিল করলো, সব করালো। কিন্তু এরা বিরোধী দলের যে আসল কাজ, সরকারকে বেকায়দায় ফেলা, পশ্চিমবঙ্গ সরকারকে বিজেপি গত 11 বছরে কতটা বেকায়দায় ফেলতে পারলো আপনারাই বিচার করুন। গতকাল ফিরহাদ হাকিম বলেছেন যে বিজেপির উস্কানিতে কিছু মির্জাফর বাংলায় দাঙ্গা লাগাচ্ছে। মির্জাফর বলতে কাদের বোঝাচ্ছে? ফিরহাদ হাকিম নিজে সবচেয়ে বড় মির্জাফর। বাংলার মতো একটা মাটি, যে মাটিতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একটা সময় তিনি ইসলাম দর্শন চর্চা করেছিলেন, আর বাংলার মতো একটা মাটি, যে মাটিতে কাজী নজরুল ইসলাম দাঁড়িয়ে শ্যামাসঙ্গীত রচনা করেছিলেন, সেই মাটিতে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের মতো মন্ত্রীরা সংবিধান ছুঁয়ে শপথ নিয়ে মন্ত্রী হয়ে তারপরে খিদিরপুরে গিয়ে বলে যারা মুসলমান হয়ে জন্মায়নি তারা সবাই অভাগা, আর তারপর চেতলায় এসে দুর্গাপুজো করে বলে দেখো আমি ফিরহাদ হাকিম হলে কি হবে, আমি দুর্গাপুজো করছি, অতএব সবাই আমাকে ভোট দাও। এই রাজনীতি যারা করে, চেতলায় দুর্গাপুজো করবো আর খিদিরপুরে গিয়ে বলবো মুসলিম ছাড়া বাকি সবাই অভাগা, তারা হচ্ছে বাংলার সত্যিকারের মির্জাফর। দাদা, অর্জুন সিং বলছে যে মুর্শিদাবাদে যা ঘটনা ঘটছে, আমি বাইরে থেকে হিন্দু নিয়ে আসবো, লোক নিয়ে দেখো, উত্তরপ্রদেশ থেকে লোক আনার বদলে না উনি একা উত্তরপ্রদেশ চলে যান, তাহলে ওনারও শান্তি, উনিও ভালো করে নিজের ভাই দেশওয়ালি ভাইদের সঙ্গে থাকতে পারবেন, আর ভাটপাড়া ব্যারাকপুরটাও কিছুটা শান্ত হবে। এই অর্জুন সিংকে নিয়ে কি, দেখুন ইনি পৃথিবীর প্রথম অর্জুন, যিনি নিজেও জানেন না উনি পাণ্ডবদের সাইডে আছেন না কৌরবদের সাইডে আছেন। ওনাকে নিয়ে কি বলবো বলুন তো? ওনার এত উত্তরপ্রদেশের লোক ভালো লাগে, উনি উত্তরপ্রদেশে রাজনীতি করুন। অমিত শাহকে চিঠি দিয়েছেন 4টে জেলায় লাগু করার জন্য। দেখুন, ওরা অনেক বিভিন্ন সময় এনআইএ চায়, বিভিন্ন সময় আফস্পা চায়, বিভিন্ন সময় 355 চায়, বিভিন্ন সময় রাষ্ট্রপতি শাসন চায়। কিন্তু অমিত শাহ, আমার ধারণা অমিত শাহর অফিসের কোনো টেবিলের যদি একটা পায়া ছোট হয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গ বিজেপি নেতাদের যে চিঠিগুলো ওনার কাছে জমা পড়ে, ওই চিঠিগুলোকে ভাঁজ করে ওনার টেবিলের ছোট পায়ের তলায় কার্নিক দেন। এর বাইরে আজ পর্যন্ত বিজেপির কোনো নেতার, পশ্চিমবাংলার কোনো নেতার চিঠিতে অমিত শাহ তো কিচ্ছু গেলে হলো বলে দেখলাম না। ওরাও চিঠি লিখছে, অমিত শাহ সেই চিঠি নিয়ে টেবিলের তলায় কার্নিক দিচ্ছেন। রিভিউতে উনি নতুন কোন কথাটা বলবেন যেটা এর আগে হাইকোর্টে বলেননি অথবা সুপ্রিম কোর্টে বলেননি? উনি চুরি করে বসে আছেন, একটাই রিভিউ হতে পারে ওনার দলের রিভিউ, ওনার নেতাগুলোর ব্যাংক অ্যাকাউন্টের রিভিউ, ওনার ভাইপো সম্পত্তির রিভিউ। ওই রিভিউটাকে করে মুখ্যমন্ত্রী জমা দিন যে ক টাকা ওনার ভাইপো খেয়েছে, ক টাকা ওনার দলের নেতারা খেয়েছে, কার কার থেকে খেয়েছে, তাদেরকে বাদ দিয়ে বাকিদের চাকরিটা সাসপেন্ড হোক। এটাই তো আমরা চাই, এটাই আমরা বলে এসেছি। না হলে হাইকোর্টে যা আপনি জানাননি, সুপ্রিম কোর্টে যা জানাননি, রিভিউ পিটিশন নতুন করে কি জানাবেন? বলেছেন যে এটা কিছু মানে কিছু না হোক হবে। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে এর ফলে কিছু হবে না, এটা দুর্ভাগ্যজনক, এটা দুঃখজনক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এসব করে কিছু হবে না, কিন্তু উনি খালি সময় কিনছেন। এবং বলেছিলেন না আমার কাছে প্ল্যান এ আছে, প্ল্যান বি আছে, প্ল্যান সি আছে। প্ল্যান এ হচ্ছে ছেলে মেয়েগুলোকে বুঝিয়ে আর একটু সময় ম্যানেজ করা, আর প্ল্যান বি হচ্ছে সিদ্দিকুল্লাহদেরকে দিয়ে এই সময় মুর্শিদাবাদে দাঙ্গা করিয়ে দেওয়া, যাতে লোকের নজরটা অন্যদিকে ঘুরে যায়। উনি কি মানেন কি উনি কি মানেন না সে উনি বলতে পারবেন, কিন্তু ওয়াকফ বিল কারোরই মানা উচিত নয়। আবার এটাও ঘটনা সবাই মানতে বাধ্য, ওটা দেশে আইন হয়ে গেছে। ওটাকে পাল্টাতে গেলে ওই মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিয়ে পাল্টানো যাবে না। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজ্যের সরকার সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে মামলা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না কেন? আপনি মানেন না, আর আপনার দলের 3 জন এমপি ভোট দিল না ওয়াকফে লোকসভাতে, 2 জন রাজ্যসভা ইচ্ছে করে নিজের ভোট বাতিল করালো, 2জনই সিনিয়র এমপি, তারা খুব ভালো করে জানে কিভাবে ভোট দিলে ভোটটা বাতিল হয়, ভোট বাতিল করালো। আপনার দলের এমপি গুলো
তারা ভোট দেবে না, আর তারপরে আপনি মঞ্চে উঠে বলবেন যে আমি মানি না, বলে লোককে বার খাইয়ে ভাঙচুর করতে পাঠিয়ে দেবেন। আপনি এই নোংরা রাজনীতি করে পশ্চিমবাংলাকে আর কত জ্বালাবেন? তো ওরা সেটিং কি আমি বলতে পারবো না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে ওয়াকফ পশ্চিম যেভাবে বিজেপি সরকার সংখ্যার জোরে পাশ করিয়েছে এই সংশোধনী, তা অগণতান্ত্রিক এবং এর কোনো লজিক নেই। বলছে নাকি যাতে ওয়াকফের সম্পত্তি চুরি না হয় তার জন্য আমরা নিয়ম করছি নন মুসলিম লোককেও সে বোর্ডে রাখতে হবে। মানে দেবস্বাম বোর্ডে খালি হিন্দু থাকবে, দেবোত্তর বোর্ডে খালি হিন্দু থাকবে, শিখ বোর্ডে খালি শিখ থাকবে, কিন্তু ওয়াকফ বোর্ডে নন মুসলিম রাখতে হবে, তাহলে চুরি হবে না। কেন হিন্দুরা চুরি করে না, খ্রিস্টানরা চুরি করে না, শিখরা চুরি করে না? এই যে নীরব মোদী টাকা চুরি করে, ললিত মোদী টাকা চুরি করে বিদেশ চলে গেছে, তা ওরা হিন্দু নয়? পার্থ চ্যাটার্জি হিন্দু না? মমতা অভিষেক তারা হিন্দু না? তাদের আমলে চুরি হচ্ছে না? সুতরাং বোর্ডে হিন্দু থাকলো না মুসলমান থাকলো তাইতে চুরিটা আটকাবে কোত্থেকে? কিন্তু এইগুলো করে বিজেপি তার রাজনীতি করছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় এইটার বিরুদ্ধে সত্যিকারের যে অবস্থান নেওয়া, সেই অবস্থানটাকে না নিয়ে এত নোংরামি, এটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে নিজের একজন মন্ত্রীকে দিয়ে তিনি পশ্চিমবাংলায় দাঙ্গার পরিস্থিতি তৈরি করলেন, খালি নিজের চুরি থেকে নজরটাকে ঘোরাবেন বলে। গতকাল খড়দায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলেছেন 34 বছরে আপনারা স্বাস্থ্য ব্যবস্থাটাকে পুরো শেষ করে দিয়েছেন, তারা যা করেছে আপনারা তারা একভাবে করতে পারেন। ওই জন্য 34 বছরে এমন স্বাস্থ্য ব্যবস্থা ছিল যে ওর পিসি বলেছিল সিপিএম আমার মাথায় গুলি করেছিল, মানে মাথায় গুলি খেয়ে ওর পিসি বেঁচে গেছিল। 34 বছরে এত ভালো স্বাস্থ্য ব্যবস্থা ছিল। আর ওর পিসিরা বলে এমন স্বাস্থ্য ব্যবস্থা যে ওর পিসির নন্দীগ্রামে ঠ্যাং মচকে গেলে কলকাতায় এসে প্লাস্টার করে, আর ও ভাইপো নিজে পিসি স্বাস্থ্যমন্ত্রী, কিন্তু ভাইপো জীবনে পিসির স্বাস্থ্য দপ্তরের চিকিৎসা করায় না। মানে ওর মানে কি বলবো, ওর একটু সর্দি কাশি হলে, ওর মাথায় উকুন হলে চলে যায় আমেরিকা চিকিৎসা করাতে, দুবাই হয়ে আমেরিকা চলে যায় মাথার উকুন হলে চিকিৎসা করাতে। বিরোধীরা কথায় কথায় বলে আপনারা শুনুন। সত্যি তো আমরা বিধানসভায় লোকসভায় এখন পশ্চিমবাংলা থেকে শূন্য, তো বলে তো কি করা যাবে? মুর্শিদাবাদের এই আমরা চাই না সরাক, কিন্তু সেটা দেখার দায়িত্ব সরকারের। গতকাল বলেছেন যে কাজ খোলা করবে সিবিআই ইডি। হ্যাঁ, ঠিকই বলেছে। তার কারণটা হচ্ছে যে সিবিআইডি ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে সত্যি ওরা ব্যানার্জি পরিবারের কাজকলা করবে। যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ততদিন সিবিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছুতে পারবে না, এটা সিবিআইডি প্রমাণ করে। নাহলে বলুন তো, লিপস অ্যান্ড বাউন্স একটা কোম্পানি, সেই কোম্পানির মাধ্যমে চাকরি চুরির টাকা খেটেছে, এটা প্রমাণিত, চার্জশিটে সিবিআই দাখিল করেছে। একই কোম্পানির একজন ডিরেক্টর সুজয় কৃষ্ণ ভদ্র জেল খাটলো, আর একজন ডিরেক্টর অভিষেক ব্যানার্জি বাতালে মেরে ঘুরে বেড়াচ্ছে। কোম্পানি এক, তার অ্যাকাউন্টে এক ডিরেক্টর জেল খাটলো, এক ডিরেক্টর ঘুরে বেড়াচ্ছে। এরপরে যদি সে বলে আমাকে কেউ স্পর্শ করতে পারবে না, ঠিকই বলে। 26,000 একই বৃন্তে দুটি প্রশ্ন। সে আমি তখন একই বৃন্তে দুটি কুসুম কিনা বলতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারি যে পশ্চিম